সেটা হচ্ছে সিঙ্কেজ এবং টেম্পারেচার ক্র্যাক ব্যতীত অন্যান্য যে ক্ষেত্রে আছে সেই ক্ষেত্রে শুড নট exceed 3 times the thickness is or 18 inch। সেটা হচ্ছে আমার স্ল্যাবের যে থিকনেস থাকবে তার সাথে 3 গুণন করলে যেটা হবে, অথবা 18 ইঞ্চ এর বেশি মানে মান নেওয়া যাবে না, এক্সিড করবে না। অথবা আরেকটা কথা বলছে হুইচ এভার ইজ লেস অ্যাকর্ডিং টু এসিআই কোড, এই দুটার মধ্যে যেটা ছোট হবে সেটা নিতে হবে। যদি 3 টাইমসটা বেশি হয়ে যায় তাহলে আমরা 18 ইঞ্চ নিব, আর যদি 3 টাইমসটা কম হয় আর 18 ইঞ্চ থাকে তাহলে আমরা কম যেটা হচ্ছে সেটা নিব। এখন বলা হচ্ছে যেটা, যে ওয়ান ওয়ে যে স্ল্যাব আছে সেই স্ল্যাবের থিকনেসটা কত বা কিভাবে বের করব আমরা। এখানে বলা হয়েছে যে যদি সিম্পলি সাপোর্টেড হয় তাহলে L/20। এল হচ্ছে ক্লিয়ার স্প্যান, এটাকে 20 দিয়ে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের দিলাম থিকনেস হবে। খাইনি দেখছি না খাই বন্ধ হয়ে গেছে। যদি 1 ইন কন্টিনিউয়াস হয় তাহলে L/24, বোথ ইন কন্টিনিউয়াস হলে L/28, আর যদি ক্যান্টিলিভার হয় তাহলে L/10 হবে। এরপর টেম্পারেচার এন্ড সিঙ্কেজ রেইনফোর্সমেন্টের কথা এখানে বলা আছে। এখানে স্ল্যাবে যে তোমার টেম্পারেচার ভেরিয়েশনের জন্য যে ক্র্যাকটা ডেভেলপ করে এবং সিঙ্কেজটা হয়, সিঙ্কেজ ক্র্যাক হয়, এটাকে প্রোটেক্ট করার জন্য সিঙ্কেজ এবং টেম্পারেচার রেইনফোর্সমেন্ট প্রোভাইড করা হয়। তো এটা কিভাবে প্রোভাইড করা হয়, যদি স্ল্যাবে আমরা 40 বা 50 গ্রেডের বার ইউজ করি তাহলে সেটার মান হবে হচ্ছে 0.0020, এই রেশিওটা গ্রস এরিয়ার আসপেক্টে এটা হবে হচ্ছে আমার রেশিও। আর যদি 60 গ্রেডের বার আমরা ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমার 0.0018 হবে। আর যদি 60 গ্রেডের চাইতেও বেশি ব্যবহার করি তাহলে এটা আরো কমে আসবে। সেটা কি অনুপাতে কমবে, 60/FY। FY হচ্ছে 60-র চাইতে বড় কোনো গ্রেড। হ্যাঁ, আর যেহেতু 60-র জন্য আমরা 0.018 ব্যবহার করছি, 0.0018 ব্যবহার করছি, সো এখান থেকে আমরা পেয়ে যাব যে 60 গ্রেডের উপরে যদি কোনো বার আমরা ব্যবহার করি তাহলে তার জন্য আমাদের মিনিমাম রেশিও কত আসবে টেম্পারেচার অ্যান্ড সিঙ্কেজ রেইনফোর্সমেন্টের জন্য গ্রস কনক্রিটের এরিয়ার তুলনায়, সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবের একটা প্রবলেম দিয়ে দেওয়া আছে, আমরা একটু সবাই দেখি। এখানে যেটা বলা হচ্ছে যে এ reinforced concrete slab built integrally with its supports consist of two equal span, each with a clear span of 16 feet. The service live load is 80 psf and floor finish is 20 psf. Concrete strength is 3 ksi and steel strength is 60 ksi. Design the slab. এই স্ল্যাবটা তোমাদেরকে ডিজাইন করতে হবে। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে, ক্লিয়ার স্প্যান দেওয়া আছে কত, 16 ফিট, 16 ফিট। লাইভ লোড কত দেওয়া আছে, 80 psf। আর ফ্লোর ফিনিশ কত আছে, 20 psf আছে। কনক্রিটের স্ট্রেন্থ কত, 3 ksi। আর স্টিলের 60 ksi, মানে 60 গ্রেডের রড ইউজ করছে। আমাদেরকে কি ডিজাইন করতে হবে, স্ল্যাবটা ডিজাইন করতে হবে। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে স্ল্যাবের থিকনেস কত হবে এসিআই কোড অনুযায়ী, L/28। তাহলে এল হচ্ছে আমাদের কত, 16 ফিট, তাহলে 16 × 12 ইঞ্চ করে নিলাম, ডিভাইডেড বাই 28 করলে পরে 6.86 ইঞ্চ হয়, এটাকে আমরা 7 ইঞ্চ ধরে নিলাম। এখন দেখো এই যে স্ল্যাবের উপরে যে ডেড লোডটা আসবে এবং লাইভ লোডটা আসবে, তো এখানে তো আমরা পুরা লাইভ লোডটা আছে কিন্তু ডেড লোডটা কিন্তু নাই। ডেড লোড একটা দেওয়া আছে, সেটা কি, ফ্লোর ফিনিশ। কিন্তু এই যে স্ল্যাব, এই স্ল্যাবের তো নিজস্ব একটা ডেড লোড আছে, এই স্ল্যাবে নিজস্ব একটা ডেড লোড আছে, সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দেওয়া নাই। তাহলে আমাদের এটা বের করতে হবে।
তো আমরা জানি যে স্ল্যাবের থিকনেস হচ্ছে 7 ইঞ্চ, তাহলে স্ল্যাবের সেলফ ওয়েট কত, নিজস্ব ওয়েট কত? তাহলে 7/12 আমরা ফিট করে নিলাম। আর আমরা জানি কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ, মানে পাউন্ড পার কিউবিক ফিট। আমি আবার বলি, কনক্রিটের ইউনিট ওয়েট কত? কনক্রিটের ইউনিট ওয়েট কত? 150 পাউন্ড পার ফিট কিউব, অর্থাৎ 1 ফিট কিউব কনক্রিটের ওজন হচ্ছে 150 পাউন্ড। তাহলে এখান থেকে আমরা কনক্রিটের স্ল্যাবের সেলফ ওয়েট বের করতে পারবো, যেহেতু স্ল্যাবের থিকনেসটা আমরা জানি। তাহলে 7/12 এখানে আমরা পাইলাম 87.5 পিএসএ, মানে স্কোয়ার ফিটে পাইলাম। এখন আমরা যদি ফ্যাক্টর লোড বাইর করি, তাহলে কি করব? 1.2 ইন্টু কি লোড, ডেড লোড, প্লাস 1.6 ইন্টু লাইভ লোড। এটা যদি আমরা করি, তাহলে এখানে একটা ডেড লোড আর ফ্লোর ফিনিশের ডেড লোড হচ্ছে 20, এটা পাইলাম। আর এখান থেকে পাইলাম হচ্ছে তোমার লাইভ লোড ছিল কত? 80, 16 করলাম মাল্টিপ্লাই করে 1.6 দিয়ে, দেন আমরা পাইলাম হচ্ছে 257 পিএসএ। এখন কথা হচ্ছে যে আমরা যদি মোমেন্ট কোএফিসিয়েন্ট ইউজ করি, তাহলে এখানে একটা কথা বলে দিছে, দেখো যে ইউজিং এসিআই মোমেন্ট কোএফিসিয়েন্ট, আমরা এসিআই মেথডে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডটা যদি ইউজ করি, তো সেটা রেফারেন্সটা দিয়ে দেওয়া আছে নিলসনের বইয়ের 11 নম্বর চ্যাপ্টারে টেবল নম্বর 11.1 আর ফিগার 11.1। ওখান থেকে এই যে আমাদের স্ল্যাবটা যে ডিজাইন করব, সেই স্ল্যাবের জন্য স্ল্যাবের ইন্টেরিয়র যে সাপোর্ট, এখানে মোমেন্ট কত আসবে, মিড স্প্যানে মোমেন্ট কত আসবে, এবং এক্সটেরিয়র সাপোর্টে মোমেন্ট কত আসবে, সেটা এখানে সূত্রের মাধ্যমে বসানো আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ইন্টেরিয়র যে সাপোর্ট, সেখানকার সূত্রটা হচ্ছে -1/9 ডাব্লিউ এল স্কোয়ার। এই ডাব্লিউটা কোনটা? যেটা যে লোড বের হলো, এই যে এটা, এটা আছে পিএসএফ এ। আমরা যদি এটাকে 1000 দিয়ে ভাগ দেই, তাহলে এটা কেএসএফ এ হয়ে যাবে, মানে কিপে হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ দিলে 0.257 হয়। আর সূত্রটা হচ্ছে 1/9 ওমেগা বা ডাব্লিউ, এই যে যেটা আমাদের এই যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটা ইন্টু হলো এল স্কোয়ার। এরপর আমরা 12 দিয়ে গুণন করে এটাকে ইঞ্চ করছি। এরপর আমরা যদি মিড স্প্যানে নেই, তাহলে পাবো হচ্ছে 1/14, এটা কোফিসিয়েন্ট, তারপর ওমেগা এল স্কোয়ার ইন্টু 12। আর যদি এক্সটেরিয়র সাপোর্টে নেই, তাহলে -1/24। এখন কথা হচ্ছে যে ইন্টেরিয়র সাপোর্ট এক্সটেরিয়র সাপোর্টে মাইনাস আসলো, মিড স্প্যানে প্লাস আসলো, কিভাবে আসলো এটা একটা বিষয়। তো আমি একটু নিলসনের বইটা একটু বের করার ট্রাই করি, তোমরা একটু লাইনে থাকো, দেখি আমি। কথা বলো না, কেউ কথা বলো না।
তোমরা কি বইটা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এখানে একটু খেয়াল করো, আমাদের এখানে দুইটা ক্রাইটেরিয়া আছে। এখানে একটু খেয়াল করো, ফিগার 11.10, সামারি অফ এসিআই মোমেন্ট কোফিসিয়েন্ট, বিম উইথ মোর দেন 2 স্প্যান। এই এ নাম্বার যে ফিগারটা, এখানে হচ্ছে হলো বিম উইথ মোর দেন 2 স্প্যান। এখানে একটা স্প্যান, দুইটা স্প্যান এখানে কাটা, তার মানে কি এদিকে আরো স্প্যান আছে, তাই না? জি স্যার। আচ্ছা, আর বি নাম্বার ফিগারে কি বলছে? বিম উইথ 2 স্প্যান। তার মানে কি, এখানে দেখো দুইটা স্প্যান, এদিকে কিন্তু বর্ধিত কোনো অংশ নাই, আছে? জি না স্যার। তো আমাদের জন্য প্রযোজ্য দুইটা স্প্যানের কথা আছে। তো আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে স্প্যান্ড্রেল। আমরা স্প্যান্ড্রেল নিয়ে কাজ করতেছি। যদি ডিসকন্টিনিউয়াস হইতো তাহলে এই উপরের মানগুলো নিতাম, যেহেতু স্প্যান্ড্রেল আমরা মাঝখানের মানগুলো নিব, আর যদি কলাম হইতো তাহলে নিচের মানগুলো নিতাম। এবার দেখো আমাদের স্প্যান্ড্রেল নিয়ে কাজ আমাদের জন্য কি, এটা হচ্ছে ইন্টেরিয়র সাপোর্ট মানে ভিতরের দিকে, এটা হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট মানে বাইরের দিকে, আর এটা হচ্ছে হলো মিড স্প্যান মানে মাঝখানে। তাহলে আমাদের এক্সটেরিয়র কত, 1/9 হবে না? জি স্যার। কোফিসিয়েন্ট কত, 1/9। There is one by nine, sir. মিড স্প্যানে কত, 1/14। আর এক্সটেরিয়রে কত, 1/24। 1/24, এটা হচ্ছে কোফিসিয়েন্টের মান। আর প্রত্যেকটার সাথেই দেখো এই যে ডাব্লিউ ইন্টু এল এন স্কোয়ার মানে ক্লিয়ার স্প্যান স্কোয়ার। আর এই ডাব্লিউটা হচ্ছে হলো কি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যেটা বের করছো, এটা হচ্ছে মোমেন্ট, তোমার হচ্ছে কোফিসিয়েন্ট অনুযায়ী আমরা যেটা পাইছি, প্রত্যেকটার সাথে দেখো একই জিনিস গুণন করা, শুধু ধ্রুবকটা কনস্ট্যান্টটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের এখানে মানটা, এখন কথা হচ্ছে যে এই 1/9 যেটা, এটা আমরা মাইনাস নিছি, আর 1/24 যেটা, এটা মাইনাস নিছি। কেন নিছি সেটার ব্যাখ্যাটা এখন দেখো। এই যে এখানে স্প্যানটা দেখতে পাচ্ছ, এখানকার যে মোমেন্ট ডায়াগ্রাম, এই মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হয় সেটা একটু দেখো, যেহেতু আমরা মোমেন্ট নিয়ে কাজ করব। এই যে বি নাম্বার ফিগার দেখো, এক্সটেরিয়র সাপোর্টে মোমেন্ট নেগেটিভ, ইন্টেরিয়র সাপোর্টে মোমেন্ট নেগেটিভ, আর মিড স্প্যানে মোমেন্ট হচ্ছে পজিটিভ। দেখা যাচ্ছে? জি স্যার। আমরা বি নাম্বার জি ফিগার নিয়ে স্যার। কাজ করতেছি। বি নাম্বার ফিগারের এক্সটেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্ট, ইন্টেরিয়র সাপোর্টে নেগেটিভ মোমেন্ট, মিড স্প্যানে হচ্ছে পজিটিভ। এই কথা বলো না কেন? বোঝা গেছে কেন আসছে এই মানটা এরকম? দেখো এই যে মোমেন্ট ইন্টেরিয়র সাপোর্টে 1/9, এক্সটেরিয়র সাপোর্টে 1/24, এই যে নেগেটিভ, এই যে নেগেটিভ, আর মাঝখানে দেখো 1/14 পজিটিভ। ঠিক আছে নাকি এবার বলো? জি স্যার। তাহলে আমরা তিনটা মোমেন্ট পাইলাম, একটা ইন্টেরিয়র সাপোর্টে, একটা মিড স্প্যানে, আর একটা কোথায়, এক্সটেরিয়র সাপোর্ট। এখন এই যে তিন জায়গায় যে মোমেন্ট পাইলাম, এই তিন জায়গাকার মোমেন্টের জন্য আমার তিন জায়গাকার রেইনফোর্সমেন্ট বের করতে হবে, এবং এটার সাথে আমাকে টেম্পারেচার এবং সিনকেজ রেইনফোর্সমেন্টটাও বের করতে হবে।
আমরা এখন দেখি যে আমরা এখন দেখবো যে ম্যাক্সিমাম স্টিল রেশিও কত আছে। রো 0.005 দিতে এর আগে যে ফর্মুলাটা ইউজ করছি সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0.0135 আসে। তারপর এখানে কি রিডাকশন ফ্যাক্টরের মান কত আছে, আর আগের সূত্রটাই এখান থেকে পাইলাম 0.681 KSI। এখন এখানে যেটা আছে সেটা হচ্ছে, আমি যদি একটু লেখার চেষ্টা করি, তোমরা জানো যে এম ইউ সমান সমান সূত্র ছিল হচ্ছে পাই, তারপরে হচ্ছে আর, তারপরে হচ্ছে হলো বি, তারপর হচ্ছে ডি স্কোয়ার। এটা যদি আমার আলটিমেট মোমেন্টের সূত্র হয় তাহলে এখান থেকে ডি এর মান কত হবে? প্রথমে রুট ওভার দিয়ে দিলাম, উপরে চলে গেলে এম ইউ, আর নিচে কি আসে, পাই আসে, আর আসে, আর কত আসে, বি আসে। দেখো যে এখানে ডি এর মানটা এইভাবে বের করছে। এখানে বি এর মান হচ্ছে 12 ইঞ্চ ধরে নেওয়া হয়েছে, তার মানে 12। এটা ধরে আমরা ডি এর মানটা বের করতেছি এবং সেটা দিয়ে দেখলাম যে ডি এর মানটা কত আসে, 3.45 ইঞ্চ আসে। এবার আমি দেখব যে আমার যে ইফেক্টিভ ডেপথ সেটা ঠিক আছে কিনা। তাহলে এই 3.45 ইঞ্চটা হচ্ছে আমার স্ল্যাবের থিকনেস কত ছিল, 7 ইঞ্চ। 7-এর থেকে যদি 1 বাদ দেই তাহলে ইফেক্টিভ ডেপথ কত হয়, 6 ইঞ্চ। তো আমার 3.45 ইঞ্চটা হচ্ছে 6 ইঞ্চের চাইতে ছোট। সো আমি বলতে পারি ইউজ অফ ইফেক্টিভ ডেপথ 6 ইঞ্চ। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? সমস্যা আছে এই পর্যন্ত? না না, সমস্যা স্যার। নাই স্যার। ওকে ফাইন। আর -1 করলাম কিসের জন্য? সরি, -1 করলাম কেন? তোমার স্ল্যাবের ক্লিয়ার কভার দিবা না নিচে? জি স্যার। দিবা? জি হ্যাঁ ওইটাই। তো ক্লিয়ার কভার যদি বাদ দাও তাহলে টপ লেভেল থেকে রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা ইফেক্টিভ ডেপথ ধরি না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ সেটাই। এখন আমরা স্টিল এরিয়া ক্যালকুলেশন করব। প্রথমে আমাদের মোমেন্ট ছিল কত, 87.7 ইঞ্চ স্কিপ। এটার জন্য আমরা স্টিল এরিয়া বের করব। দেখো আমরা আগের মতো স্ট্রেস ব্লকের মান ধরে নিলাম 1/10 অফ থিকনেস যেটা ছিল স্ল্যাবের। তাহলে স্ল্যাবের থিকনেস কত, 6 ইঞ্চ। এর 1/10 আমরা ধরে নিলাম। এখানে কিন্তু বলেই দিছি লেটাস টেক। আমরা এটা ডাবলি রেইনফোর্স বিমেও কিন্তু আমরা ধরছিলাম এর মান, ওখানে ছিল মনে হয় 1/6। এগুলা খেয়াল রাখবা যে কোন কোথায় কত করে ধরতে হচ্ছে। এখানে স্ল্যাবের থিকনেস এর 1/10 আমরা এখানে কনসিডার করব, করে আমরা পাইলাম হচ্ছে 0.6। এখান থেকে আমরা যদি স্টিল এরিয়া বের করতে চাই তাহলে সূত্র কি, এম ইউ ইজ ইকালস টু কি, আই এস এফ ওয়াই ডি মাইনাস a/2। মনে আছে সূত্রটা? আলটিমেট মোমেন্টের দুটো সূত্র, একটা তো লিখছি উপরে, আর একটা কি ছিল, পাই ছিল এস, এরপরে এফ ওয়াই, তারপরে ডি d-a/2। a/2। তাহলে দেখো আমরা এখানে এই ফর্মুলাটা বসাইছি। এখান থেকে যদি আমরা এস এর মান বাই করি তাহলে এম ইউ ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস a/2 হচ্ছে। তা আমার এখানে ডি মানে ইফেক্টিভ ডেপথ 6 ইঞ্চ, আর এ মানে হচ্ছে স্ট্রেস ব্লক ডেপথ কত, 0.6। এখান থেকে পাইলাম 0.285 ইঞ্চ স্কোয়ার স্টিল এরিয়া। এখন আমি যে এটা ধরছি সেটা চেক দিব ঠিক আছে কিনা। a ইজ ইকালস টু এস এফ ওয়াই ডিভাইডেড বাই 0.85 এফ সি প্রাইম বি।
এখানে মানগুলো বসাইলে দেখতেছি 0.56 আছে, আর আমি ধরছি কত 0.6, তার মানে এই দুইটা মান কাছাকাছি। সো আমি বলে দিতে পারি এখানে যে আমার স্টিল এরিয়া কত হবে, 0.285 ইঞ্চি স্কোয়ার হবে। তাহলে আমরা কোনটার জন্য বার করলাম, প্রথম যে মোমেন্টটা আছে তার জন্য বের করছি। এবার নিচেরটাতে যাব। এরপরে কত ছিল, 56.4, এটার জন্য স্টিল এরিয়া বের করব। এখন দেখো একটা জিনিস একটু খেয়াল করে, প্রথমে মোমেন্ট ছিল হচ্ছে 87.7, এই 56.4 87.7 এর হচ্ছে 2/3। ক্যালকুলেশন করে দেখো, অর্থাৎ 56.4 ইঞ্চ 2/3 অফ 87.7। সো এটা যদি এটা 2/3 হয়, তাহলে এখানকার এর মান যদি 0.6 হয়, তাহলে এর জন্য এর মান কত হবে, এই এর 2/3 হবে। তো 2/3 অফ 0.6 করলে পারে 0.4 আসে। এখন আবার ওই আগের মতো স্টিল এরিয়া বের করো, কত বের হলো 0.18। আবার এর মান চেক দাও, চেক দিয়ে দেখো কত আসে, দেখো মান কাছাকাছি আসে। সো আমরা ধরে নিলাম আমাদের এখানে যে স্টিল এরিয়া বের হয়েছে সেটাও ঠিক আছে। এইবার দেখো আর একটা মোমেন্ট ছিল 32.9, এইটার মান এইটার মান এইটার মানের 60%। 32.9 হচ্ছে 60% অফ 56.4। সো এইটার জন্য এর মান হবে এই 0.4 এর 60%, তার মানে 424, তার মানে 25, 0.25। এখান থেকে আবার আগের মতো এস দিয়ে স্টিল এরিয়া বের করো, এর মান চেক দাও, চেক দিয়ে দেখো যে ঠিক আছে কাছাকাছি। সো এখানকার জন্য আমরা স্টিল এরিয়া বের করে ফেললাম 0.103 ইঞ্চি স্কোয়ার। তাহলে তিনটা মোমেন্টের জন্য তিনবার আমরা স্টিল এরিয়া ক্যালকুলেশন করে বের করছি। এখন আমাদেরকে দেখাতে হবে এই স্টিল এরিয়াটা কত নাম্বার বার দিয়ে কতটুকু পর পর আমরা প্রোভাইড করব। চলো দেখি। এখন আমরা যেটা বলছিলাম যে এইটা বসানোর আগে টেম্পারেচার এন্ড সিঙ্কেজ রেইনফোর্সমেন্ট নামে হচ্ছে আর একটা রেইনফোর্সমেন্ট আমাদেরকে প্রোভাইড করতে হবে, যেন টেম্পারেচার ভেরিয়েশনের জন্য এবং সিঙ্কেজের জন্য কোনো ক্র্যাক ডেভেলপ না করে। এই জন্য আমরা কি করতেছি, ক্যালকুলেশন অফ স্পেসিং বের করতেছি। বারের কত নাম্বার বার ব্যবহার করব, 3 নাম্বার বার ব্যবহার করব। তো যাকে আমরা 3 নাম্বার বার বলি তাকেই আমরা বলি 3/8 ইঞ্চ ডায়াবার। একই কথা, কিন্তু যদি বার হিসাবে বলি তাহলে বলি 3 নাম্বার বার, আর যদি ডায়া হিসাবে বলি তাহলে 3/8 ইঞ্চ ডায়াবার। তো আমরা এখানে যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 3 নাম্বার বার। 3 নাম্বার বার এখন কতটুকু পর পর স্পেসিং বসাবো সেটা আমরা বের করতেছি। 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11 ইঞ্চ স্কোয়ার। এখন টেম্পারেচার এবং সিঙ্কেজ রেইনফোর্সমেন্টের মান কত হবে, যেহেতু 60 গ্রেডের রেইনফোর্সমেন্ট, FY এর মান হচ্ছে 60,000 PSI লেখা আছে, তাহলে আমাদের স্টিল এরিয়ার রেশিও যেটা সেটা 0.0018 হবে ইন্টু বিটি। বিটা হচ্ছে উইডথ আর টিটা হচ্ছিল থিকনেস। এখানে কিন্তু ডি না, টি। টি মানে টোটাল থিকনেস স্ল্যাবের, বি টি। তাহলে বি হলো উইডথ 12 ইঞ্চ আমরা ধরে নিছি, আর টি হচ্ছিল থিকনেস স্ল্যাবের 7। তাহলে স্টিল এরিয়া বেরোলো হচ্ছে 0.15 ইঞ্চ স্কোয়ার। এখন দেখো এটা আমরা 3 নাম্বার বার প্রোভাইড করে দিতে চাচ্ছি। এখন কথা হচ্ছে 0.15 ইঞ্চি স্কোয়ার এরিয়া দরকার পড়ে 12 ইঞ্চ জায়গার জন্য। কারণ কি, বি এর মান এখানে 12 ইঞ্চ ধরে নিছি, তাহলে 12 ইঞ্চের জন্য স্টিল এরিয়া কতটুকু দরকার পড়ে 0.15। তাহলে 1 ইঞ্চ স্কোয়ারের জন্য আমার স্পেসিং কতটুকু দরকার, 12/0.15। আর আমার কতটুকু বাড়াইছে 3 নাম্বার বার যদি ব্যবহার করি, 3 নাম্বার বারের এরিয়া হচ্ছে 0.11। তাহলে এই বার যদি আমি ব্যবহার করি তার জন্য আমার স্পেসিং কতটুকু দরকার 8.8 ইঞ্চ। তাহলে আমি বলতেছি যে 3 নাম্বার বার 8.5 ইঞ্চ পর পর যদি আমরা প্রোভাইড করি, তাহলে আমরা টেম্পারেচার এবং সিঙ্কেজ রেইনফোর্সমেন্ট হিসাবে এটাকে প্রোভাইড করতে পারবো, এটা কন্ট্রোল করার জন্য।
এই জায়গাটা যদি কারোর সমস্যা থাকে আমাকে বলতে পারো। কারো সমস্যা আছে এখানে? না স্যার। ওকে, ফাইন। দেখো, টেম্পারেচার সিঙ্কেজ রেইনফোর্সমেন্ট যেভাবে বের করছি, এখন ওই যে তিনটা স্টিল এরিয়া আমরা বের করে রাখলাম উপরে, ওগুলো ঠিক একইভাবে এখন আমরা যে বের করব। দেখো, এখন এই যে স্টিল এরিয়া বের করলাম, এটার জন্য আমরা স্পেসিং বের করব। দেখো, এত ইঞ্চি স্কোয়ার কভার করে 12 ইঞ্চি স্পেস, এক কত আর 0.1 কত, তাহলে দেখো 4.63। তাহলে আমরা বললাম 3 নাম্বার বার ব্যবহার করে 4.5 ইঞ্চ পর পর আমরা প্রোভাইড করব। একইভাবে এটার জন্য তাই দরকার পড়ে 12 ইঞ্চ স্পেসের জন্য, 1 ইঞ্চ কত আর 0.11 এর জন্য। এরপরে আরেকটা ছিল কত, 0.103 ইঞ্চি স্কোয়ার, এটার জন্য আমরা পেলাম কত, 12 ইঞ্চি স্কোয়ার, সরি 12 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এখন একটা কথা আছে, but this space is more than the temperature and shrinkage steel space shown in previous page. So a spacing of 8.5 inch should be used in this zone. কথা হচ্ছে, এর আগে যে দুইটা বেরোইছে এটা 8.5 ইঞ্চির নিচে, একটা হচ্ছে 7 ইঞ্চ আর একটা হচ্ছে 4.5 ইঞ্চ, কিন্তু 3 নাম্বার স্টিলের ক্ষেত্রে যে আমার ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চ করে, কিন্তু 12 ইঞ্চ আমি প্রোভাইড করতে পারবো না। কেন পারবো না? বলা হচ্ছে যে আমার টেম্পারেচার এবং সিঙ্কেজ রেইনফোর্সমেন্টের জন্য 8.5 ইঞ্চ করে প্রোভাইড করতে হচ্ছে। সো এখানকার মান অবশ্যই 8.5 ইঞ্চি। দিতে পারবো কত সেটা আমি এবার বেশি দিই কত পাও তুমি একটু সরি, এটা 8.5 ইঞ্চির নিচে হইতে হবে। একটু লাইনে থাকো তোমরা একটু। আহ যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে, যে আমরা 8.5 ইঞ্চির উপরে স্পেসিং দিতে পারবো না। যদি দেই তাহলে সেটা আবার টেম্পারেচার এবং সিঙ্কেজে আমার হলো ক্র্যাক ডেভেলপ করবে। সো এখানে 12 ইঞ্চ হওয়ার পরেও আমাকে এটা 8.5 ইঞ্চিতেই প্রোভাইড করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি ডায়াগ্রামে। এখানে অনেক কিছু দেখানো আছে, তোমাদের এত কিছু দেখাইতে হবে না, শুধু এখানে একটু খেয়াল করো। এটা এক্সটেরিয়রে 3 নাম্বার বার 8.5 ইঞ্চ পর পর, এখানে 8.5 ইঞ্চ পর পর 3 নাম্বার বার। আর এই যে তোমার ইন্টেরিয়রের ক্ষেত্রে হচ্ছে, এই যে এখানে 3 নাম্বার বার 4.5 ইঞ্চ পর পর। এই তিনটা জিনিস দেখায় দিলে হয়ে যাবে। বাদ বাকি যেগুলো আছে এগুলো অন্যান্য প্রবলেমের কিছু কিছু অংশ হচ্ছে এখানে মূল ডায়াগ্রামে দেখানো আছে। এখানে শুধু এই প্রবলেমের ডায়াগ্রাম না, আরো কিছু কিছু প্রবলেম ছিল, তার জন্য বিভিন্ন কিছু, যেরকম ডেভেলপমেন্ট লেন্থ কত হবে সেগুলো দেখানো আছে এখানে। এগুলো তোমাদের দেখাইতে হবে না, তোমরা এক্সটেরিয়র, ইন্টেরিয়র আর মিড স্প্যানে 3 নাম্বার বার কত ইঞ্চ পর পর এই যে বের করছো, 3 নাম্বার বার 8.5 ইঞ্চ পর পর, 3 নাম্বার বার 4.5 ইঞ্চ পর পর, 3 নাম্বার বার 7 ইঞ্চ পর পর, এটা দেখায় দিলেই তোমাদের প্রবলেম শেষ। এখন বলো যদি কারোর কোথাও সমস্যা থাকে। তোমরা অ্যাটেন্ডেন্সটা তোমাদের ইয়েতে দিয়ে দাও সবাই। ওকে স্যার, তো চ্যাট বক্সে দিব স্যার। হ্যাঁ, চ্যাট বক্সে তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই। আমাদের লেকচার এই পর্যন্তই শেষ। সামনে শুধু রুল দিব স্যার। হ্যাঁ, শুধু রোল দাও। সামনে আমাদের আগামীকালকের পরে থেকে ঈদ ভ্যাকেশন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে ঈদ কাটাতে পারবা। তারপর আমাদের হয়তো ভ্যাকেশনের পর আমরা 1 সপ্তাহ পাবো, সেখানে আমরা রিভিউ ক্লাস নিব। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। ইন দ্য ওকে মিন স্যার। টাইম